আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে নেপালে যে গণবিদ্রোহ ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি পদত্যাগ করেছেন, পাশাপাশি 10 জন মন্ত্রী তারাও কিন্তু ফেরার। ইতিমধ্যেই 10 জন মন্ত্রী ফেরার, কেপি ওলি তিনি পদত্যাগ করেছেন এবং হেলিকপ্টারে করে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এমনটাই কিন্তু জল্পনা। কাঠমান্ডুর রাস্তায় ফের বিক্ষোভ, কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ উপেক্ষা করে স্লোগান, বিক্ষোভ, অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে। সংসদ ভবনের সামনে ফের স্লোগান। সাঙ্গু থানার ভেতরে তাণ্ডব বিদ্রোহীদের, পাল্টা পুলিশের গুলি, টিয়ার গ্যাস, অগ্নিগর্ভ পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খবর আসছে যে মৃত 21, আহত শতাধিক। বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, কাঠমান্ডুর রাস্তায় ফের বিক্ষোভ। কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ উপেক্ষা করে ইতিমধ্যে স্লোগান চলছে, বিক্ষোভ হচ্ছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, টায়ার জ্বালানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নেপালগামী ইতিমধ্যেই সব বিমান বাতিল করা হয়েছে এয়ার ইন্ডিয়ার। আপাতত আজকের জন্য বাতিল সকল বিমান, নেপালগামী সব বিমান বাতিল করা হয়েছে। বিমান বাতিল এয়ার ইন্ডিয়ার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি ইস্তফা দিয়েছেন, কিন্তু ওলির ইস্তফার পরেও থামছে না অশান্তি কিন্তু বেড়েই চলছে। ইতিমধ্যেই বিদ্রোহের আগুনে জ্বলছে এখনো পর্যন্ত নেপালগামী ইতিমধ্যেই সকল বিমান বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি দেশ ছেড়েছেন, তিনি পদত্যাগ করেছেন, কিন্তু ওলির ইস্তফার পরও থামছে না অশান্তি। একাধিক মন্ত্রীকে মার উন্মত্ত জনতার, অর্থমন্ত্রীকে প্রকাশ্যে পদাঘাত, ছুটে এসে সরাসরি বুকে লাথি। সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। একাধিক মন্ত্রীকে মার উন্মত্ত জনতার, অর্থমন্ত্রীকে প্রকাশ্যে পদাঘাত, ছুটে এসে সরাসরি বুকে লাথি। একের পর এক মন্ত্রী তারা যেমন পদত্যাগ করছেন, ইতিমধ্যেই ছবি ভাইরাল হয়েছে। একাধিক মন্ত্রীকে মার উন্মত্ত জনতার, অর্থমন্ত্রীকে প্রকাশ্যে পদাঘাত, ছুটে এসে সরাসরি বুকে লাথি। সেই ছবি ভাইরাল হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তারপরেও কিন্তু অশান্তি থামছে না। একাধিক মন্ত্রী তারা পদত্যাগ করেছেন, একাধিক মন্ত্রীকে মার উন্মত্ত জনতার। কার্যত নজিরবিহীন যে ছবি, সেই ছবি কিন্তু সামনে আসছে। আমরা এর আগে দেখেছি বাংলাদেশ, দেখেছি শ্রীলঙ্কা, এরপর দেখা যাচ্ছে নেপালে সেই একই পরিস্থিতি। একাধিক মন্ত্রীকে মার উন্মত্ত জনতার, অর্থমন্ত্রীকে প্রকাশ্যে পদাঘাত, ছুটে এসে সরাসরি বুকে লাথি মারা হয়। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার নেপালেও সেই একই ছবি উঠে আসছে। উন্মত্ত জনতা তারা বিদ্রোহ করছে। ইতিমধ্যেই নেপালগামী সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে। বিমান বাতিল করা হয়েছে এয়ার ইন্ডিয়ার এবং ইন্ডিগোরও 2টি বিমান বাতিল করা হয়েছে, এমনটাই কিন্তু খবর। একাধিক মন্ত্রীকে মার উন্মত্ত জনতার, অর্থমন্ত্রীকে প্রকাশ্যে পদাঘাত, ছুটে এসে সরাসরি বুকে লাথি মারছে উন্মত্ত জনতা। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি দেশ ছাড়া হয়েছেন, এমনটাই কিন্তু খবর আসছে। অর্থাৎ পদত্যাগের পরেও যে বিদ্রোহের আগুন জ্বলছে নেপালে, সেই আগুন কিন্তু এখনো থামেনি। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, অর্থমন্ত্রীকে মার উন্মত্ত জনতার। নেপাল সফর এড়ানোর পরামর্শ, ভারতীয়দের পরামর্শ বিদেশ মন্ত্রকে। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে যে যেটা জানানো হচ্ছে যে এখন নেপালে কেউ যাবেন না। পাশাপাশি ছাড় পেলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওয়াকে, মারধর, বাড়িতে ঝুঁকে চড়া উন্মত্ত জনতার। ব্যাপক মার শ্রী আরজু রানা দেওয়াকেও। ব্যাপক মার শ্রী আরজু রানা দেওবাকেও। আরজু বর্তমানে নেপালের বিদেশ মন্ত্রী। ছাড় পেলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা। ছাড় পেলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তিনি দেশ ছাড়া হয়েছেন এবং ছাড় পাননি প্রাক্তন প্রধানমন্ত্রীও। শের বাহাদুর দেওবাকে মারধর, বাড়িতে ঢুকে চড়া উন্মত্ত জনতার। ব্যাপক মার শ্রী আরজু রানা দেওবাকেও। আরজু বর্তমানে নেপালের বিদেশ মন্ত্রী। পাশাপাশি 2টি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে অর্থমন্ত্রী, তাকে লাথি মারা হয়, পাশাপাশি প্রাক্তন মন্ত্রী অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রী বর্তমানে যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন নেপালের, তাকেও কিন্তু
ব্যাপক মারধর করা হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি দুটি ছবি, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে মারধর, অন্যদিকে অর্থমন্ত্রী তাকে এসে লাথি মারা হয়। ছাড় পেলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকেও মারধর, বাড়িতে ঢুকে চড়াও উন্মত্ত জনতা, ব্যাপক মার শ্রী আরজু রানা দেউবাকেও। আরজু বর্তমানে নেপালের বিদেশ মন্ত্রী এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে অর্থমন্ত্রী তাকে এসে লাথি মারা হয়, ছুটে এসে তাকে সরাসরি বুকে লাথি মারা হয়, এমন সেই ছবি ভাইরাল হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী, তার বাড়িতে চড়াও হয়েছে উন্মত্ত জনতা, অন্যদিকে অর্থমন্ত্রী তাকেও কিন্তু ব্যাপক মারধর করা হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি জানিয়ে রাখবো যে প্রধানমন্ত্রী, যিনি বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগের পরেও সেই একই ছবি ধরা পড়ছে, অর্থাৎ বিদ্রোহের আগুন এখনো পর্যন্ত জ্বলছে নেপালে। সেই ছবি সকাল থেকেই আপনাদের দেখানো হচ্ছে। ওলির ইস্তফার পরেও থামছে না অশান্তি, একাধিক মন্ত্রীকে মার উন্মত্ত জনতার, অর্থমন্ত্রীকে প্রকাশ্যে পদাঘাত, ছুটে এসে সরাসরি বুকে লাথি মারা হয়, সেই ছবি আপনারা একদিকে যেমন দেখতে পাচ্ছেন। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকেও মারধর, বাড়িতে ঢুকে চড়াও উন্মত্ত জনতার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই নেপালের সব বিমান বাতিল করে দেওয়া হয়েছে, বিমান বাতিল এয়ার ইন্ডিয়ারও। নেপাল সীমান্তে শান্তি বজায় রাখুন বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ গণবিক্ষোভের চেহারা নিল নেপালের যুব আন্দোলন। কাঠমান্ডু জুড়ে ক্ষোভের আগুন, সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাসভবন, অগ্নিসংযোগ উন্মত্ত জনতার, পরিস্থিতি সামলাতে মুহুর্মুহু গুলি, সেনার মৃত্যু বহু, আহত শতাধিক। আন্দোলনের চাপ, সেনার পরামর্শ, রণে ভঙ্গ দিয়ে পথ ছাড়লেন প্রধানমন্ত্রী কেপি ওলি। হেলিকপ্টারে দেশ ছাড়ার জল্পনা, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেই পথ ছাড়তে বাধ্য হলাম, পদত্যাগের চিঠিতে লিখেছেন ওলি। পাশাপাশি অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে কৃষিমন্ত্রী, একে একে 10 মন্ত্রীর পদত্যাগ নেপালে। কেউ পালালেন লুকিয়ে, জনতার হাতে মার খেলেন কেউ। মন্ত্রীদের ক্ষোভ থেকে বাঁচাতেই এয়ারলিফট করল নেপাল সেনা, সরকারি আবাস বাঁচাতে মরিয়া জওয়ানরা। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে মারধর, সেই ছবি যেমন দেখতে পাচ্ছেন। পাশাপাশি অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মারা হয়, লাথি মারা হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি একসাথে, যে প্রাক্তন প্রধানমন্ত্রী, তার স্ত্রীকে মারধর, তার বাড়িতে মারধর করা হচ্ছে, উন্মত্ত জনতা তারা মারধর করছে, পাশাপাশি অর্থমন্ত্রীকে সরাসরি লাথি মারা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর বাড়ি, তার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হলো। চিন্ময় দা, একেবারে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ছবি ফিরে আসছে। হ্যাঁ, একেবারে। এবং এই যে রাস্তায় নেমে এইভাবে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রীকে এইভাবে হেনস্থা করা হচ্ছে এবং একেবারে ঠিকঠাক বলতে গেলে যে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, রাস্তায় ফেলে মারা হচ্ছে, এটাতেই বোঝা যায় যে মানুষ কতটা ক্ষুব্ধ ছিলেন। এই দেশের এই মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ কতটা বেড়ে উঠেছিল। এতদিন সেটা চাপা দেওয়ার থাকলেও এখন আর সেটা চাপা দেওয়ার উপায় নেই, মানুষ রাস্তায় নেমে পড়েছেন। অর্থাৎ এদের বিরুদ্ধে কিভাবে যে একের পর এক অভিযোগ জমা হচ্ছিল, দুর্নীতি, স্বজন পোষণ এবং বৈষম্য বেড়ে যাচ্ছিল, তাদের সম্পত্তির হার বেড়ে যাচ্ছিল, অন্যদের বাড়ছিল না সাধারণ মানুষের। এই যে এবং আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারি বেড়ে গেছে গত কয়েক বছরে বহু গুণ। এই সব মিলিয়ে যে ক্ষোভ জমা হচ্ছিল, আজকে কিন্তু আমরা গত দুদিন ধরে দেখতে পাচ্ছি তারই বহিঃপ্রকাশ হয়েছে। এবং সে কারণেই দেখো মন্ত্রীদের পর্যন্ত এইভাবে হেনস্থা করা হচ্ছে। কি ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই প্রধানমন্ত্রীর স্ত্রীকে অবধি মারা হয়েছে, প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে প্রধানমন্ত্রীর বাড়ি, এবং অর্থমন্ত্রীকে কিভাবে মারা হচ্ছে দেখো।
একেবারে আমাদের রাস্তায় এই ছবি পরিচিত, যে যখন কোনো অপরাধে চুরি বা পকেট মার্ডার ধরা পড়ে যখন যেভাবে হেনস্থা করা হয় শারীরিকভাবে, ঠিক সেই অবস্থা দেখো আমরা দেখতে পাচ্ছি অর্থমন্ত্রীকে কিভাবে মেরে একজন রেস্কিউ করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের এই ক্ষোভ, এটা আর চাপা দেওয়ার জায়গায় নেই। সামগ্রিকভাবে গোটা মন্ত্রিসভার ওপর ক্ষমতায় যারা রয়েছেন প্রাক্তন হলেও তাদের উপরে এই ক্ষোভ, অর্থাৎ বহুদিন ধরে জমা হচ্ছিল এই ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ। স্বপ্না। চিন্ময়দা, আমরা জানি যে 18টি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারই এই যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু পাশাপাশি তোমার কাছে এটাই জানতে চাইবো যে আরও কি কোনো ক্ষোভ রয়েছে, কারণ যে পরিস্থিতি, যে ভয়ানক পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে নেপালে। না, নিশ্চিতভাবেই শুধুমাত্র 7 দিন আগে সমাজ মাধ্যম বন্ধ করে দেওয়া, তার দরুন ক্ষোভ এই জায়গায় এই স্তরে কখনো পৌঁছতে পারে না। দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভ জমা হচ্ছিল। তার প্রধান অন্যতম কতগুলো কারণ হচ্ছে দুর্নীতির অভিযোগ ছিল যারা ক্ষমতায় রয়েছেন তাদের বিরুদ্ধে, 1। 2 নম্বর হচ্ছে যে বেকারি অসম্ভব বেড়ে গেছে, কর্মসংস্থান কমে গেছে, ফলে সাধারণ মানুষকে, এবং নেপালে একটা বড় সমস্যা হয়েছে এর মধ্যে স্বপ্না, যে বহু মানুষকে নেপাল ছেড়ে অন্য দেশে চলে যেতে হয়েছে। এবং অন্য দেশ মানে কি, তারা এই ভারতীয় উপমহাদেশেও থাকতে পারেননি, তাদের আরো দূরে কোথাও চলে যেতে হয়েছে। অর্থাৎ ঘরের মানুষকে দূরে চলে যেতে হচ্ছে, এই একটা ক্ষোভ জমা হচ্ছিল। 3 নম্বর হচ্ছে যে স্বজন পোষণ। 2008 থেকে 2025 এর মধ্যে 14 বার নেপালে সরকার পরিবর্তন হয়েছে, 17 জন প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এরা 3 থেকে 4 জন লোক বারবার ঘুরে ফিরে এসছেন। ওলি এই নিয়ে 4র্থবার প্রধানমন্ত্রী রয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী দেউবা প্রচন্ড কুমার দাহাল, যিনি মাওবাদী পার্টির নেতৃত্বে ছিলেন, এই 3 থেকে 4 জনের মধ্যেই মন্ত্রিত্ব ঘোরাফেরা করছিল। অর্থাৎ কয়েকজনের মধ্যেই ক্ষমতা কুক্ষিগত হয়েছিল। তার ফলেই দীর্ঘদিন ধরে ক্ষোভ জমা হচ্ছিল। সোশ্যাল মাধ্যমের নিষিদ্ধ করা, সোশ্যাল মাধ্যম আটকে দেওয়া, সেটা শুধুমাত্র স্ফুলিঙ্গ জেলে দিয়েছে। ক্ষোভটা ছিল, দেখি আগুন জ্বলছিল। এখন এই সমাজ মাধ্যম নিষিদ্ধ করার পর সে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে, যার ফলে আজকে রাজপথে এইভাবে নেমে এসেছেন জনতা, এবং এইভাবে মন্ত্রীদের পর্যন্ত তারা ছাড়ছেন না। ধন্যবাদ চিন্ময়দা। নেপালের অশান্তির আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে জনরোষে জ্বলছে নেপাল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত যে অশান্তি, সেই অশান্তি কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবন ইতিমধ্যেই আগুন দিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেওয়া হয়েছে, একাধিক জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে, ইতিমধ্যেই পুড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন। নেপালের সংসদ ভবন ভাঙচুর বিক্ষোভকারীদের। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডুইলের বাড়িও দখল নিল আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী কেপি ওলির বাড়ি লক্ষ্য করে ইতিমধ্যেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সংসদ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে জনরোষে জ্বলছে নেপাল, সেই জনরোষের ছবি, অর্থাৎ আগুন জ্বালা সেই ছবি কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। সংসদ ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে সেই আগুন জ্বলছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কালো ধোঁয়া ইতিমধ্যেই ঢেকে গিয়েছে সংসদ ভবন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু তারপরেও অশান্তি কিন্তু অব্যাহত, অশান্তি থামছে না। সংসদ ভবনে ইতিমধ্যেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী কেপি ওলির বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নেপালে গণবিদ্রোহের জেরে দেশ ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রীকে, এমনটাই সূত্র মারফত খবর। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, অর্থাৎ অর্থমন্ত্রীকে লাথি মারা সেই ছবি আপনারা দেখলেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কেপি ওলি, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যদিও কেপি ওলি ইতিমধ্যেই দেশ ছাড়া হয়েছেন, এমনটাই কিন্তু খবর। প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দিয়েছে।
এবং প্রধানমন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা। সেই টাকা দিয়ে নোট বৃষ্টি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাওয়ায় উঠছে টাকা, সেই ছবি দেখা যাচ্ছে। ইতিমধ্যেই 10 জন মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করতে গিয়ে প্রচুর টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকাই কার্যত হাওয়ায় ওড়াচ্ছেন আন্দোলনকারীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে অগ্নিসংযোগ করতে গিয়ে টাকা উদ্ধার হয়েছে, প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকা আকাশে উড়িয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। সেই ছবি দেখা যাচ্ছে, চারিদিকে টাকা উড়িয়ে দিচ্ছে। অর্থাৎ যে বিদ্রোহের আগুন জ্বলছে সেই আগুন কিন্তু এখনো থামেনি। প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তারপরও আগুন জ্বলছে নেপালে। একদিকে সংসদ ভবনে আগুন, অন্যদিকে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন। জনরোষে জ্বলছে নেপাল। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ ভারতের বিদেশ মন্ত্রকের। অন্যদিকে আপনাদের জানাবো যে একাধিক মন্ত্রী তারা কিন্তু ইতিমধ্যেই মার খেয়েছে, উন্মত্ত জনতার হাতে মার খেয়েছে। অর্থমন্ত্রীকে প্রকাশ্যে পদাঘাত করা হয়েছে। নেপালগামী সকল বিমান ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানও। এবং প্রধানমন্ত্রী কেপি ওলি তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, সংসদ ভবনেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। একদিকে তিনি পদত্যাগ করেছেন, অর্থাৎ কেপি ওলি প্রধানমন্ত্রী একদিকে পদত্যাগ করেছে, কিন্তু পাশাপাশি তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা, আন্দোলনকারীরা। এবং তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা, সেই টাকা আকাশে উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ইতিমধ্যেই সেই ছবি দেখানো হচ্ছে আপনাদের। নেপালে যে বিদ্রোহের আগুন, সেই বিদ্রোহের আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। নেপালের অশান্তির আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। নেপালের যে ভয়াবহ পরিস্থিতির খবর আপনাদের জানাচ্ছিলাম, যে ভয়াবহ পরিস্থিতির ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যে ইতিমধ্যেই জনরোষে জ্বলছে নেপাল এবং প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত অশান্তি রয়েছে নেপালে। এবং প্রধানমন্ত্রীর বাড়ি ইতিমধ্যেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অর্থ, প্রচুর টাকা। এবং নেপালের বর্তমান এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম আন্তর্জাতিক বিশেষজ্ঞ রাজকুমার কোছারির সঙ্গে। তিনি যে কি বলেছেন শোনাবো একবার। এই উদ্ভূত পরিস্থিতিটা সম্পর্কে খুব অ্যাডভান্স যে ইনপুট নেপাল সরকারের কাছে ছিল সেটা কিন্তু বলা যায় না। খানিকটা হঠাৎ করে এই পরিস্থিতির উদ্ভব ঘটেছে। তার কারণ হচ্ছে এটাই যে যদি নেপাল সরকারের কাছে বিন্দুমাত্র এই বিষয়ে কোনো ইনপুট থাকতো তাহলে তারা নিশ্চয়ই সেটাকে আগের থেকে প্রস্তুতিটা নিয়ে রাখতেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে গতকাল সকাল থেকে যেভাবে নেপালের অভ্যন্তরীণ পরিস্থিতির উদ্ভব ঘটেছে এবং একের পর এক ডেভেলপমেন্টস আমরা লক্ষ্য করছি এবং তার পরিণতি হচ্ছে আজকে প্রধানমন্ত্রী সহ নেপালের গোটা মন্ত্রী পরিষদই পদত্যাগ করলেন। এর থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে নেপালের অভ্যন্তরীণ পরিস্থিতি কিন্তু ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সেনাবাহিনী তাদের সাধ্যমতন তৎপরতার সঙ্গে কাজ করা সত্ত্বেও সেখানে কিন্তু সাময়িক শান্তি শৃঙ্খলা রেস্টোর করতে তারা ব্যর্থ হয়েছেন। এখনও পর্যন্ত আমরা যে টিভির পর্দায় আপনাদের চ্যানেলের মাধ্যমে যে ইনপুটসগুলো পাচ্ছি তার বেসিসে এটাই বুঝতে পারছি যে সেখানে কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং এই মুহূর্তে সেখানে প্রশাসন বলে কোনো ব্যবস্থা কাজ করছে বলে আমার মনে হয় না। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমার মনে হয়েছে যে সামরিক বাহিনীকে একটু কঠোর হস্তে এই বিষয়টাকে কিছু সময়ের জন্য হলেও আপাতকালীন সময়ের জন্য সামরিক ব্যবস্থাটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে হবে। প্রশাসন ব্যবস্থাটাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরে সেখানে কিভাবে নতুন সরকার পুনরায় একেবারে শর্টেস্ট টাইম ফ্রেমের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তার একটা প্রয়াস সেনাবাহিনীকে করতে হবে। তার কারণ হচ্ছে
যে সেনাবাহিনী যদি বেশি সময় ধরে এই প্রক্রিয়াটাকে চালু রাখতে চায় তাহলে কিন্তু আবার আরেকটা বিপদ এরপরে আসতে পারে। কারণ যে আন্দোলনের উদ্ভব ঘটেছে তাই সেই আন্দোলনের লক্ষ্য হচ্ছে যে বর্তমান সরকারের পতন ঘটানো এবং নতুন সরকারকে ক্ষমতায় বসানো। এখন এটাই দেখার বর্তমানে যে সামরিক বাহিনী কত তৎপরতার সঙ্গে পরবর্তী প্রশাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল নেপালে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে মেনে নিয়ে প্রয়োজনে সেখানে নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে, সেটা সবই তাদের ইন্টারনাল বিষয়। কিন্তু কতগুলো অপশনস আমাদের সামনে রয়েছে, যে এক হচ্ছে এই মুহূর্তে সামরিক বাহিনী প্রশাসন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণে নেওয়া খুব সীমিত সময়ের জন্য এবং সেই সময়ের মধ্যে তাদেরকে পরবর্তী সরকার কিভাবে ক্ষমতায় বসবে সেই নিটিগ্রিটিসগুলো ওয়ার্কআউট করে নেওয়া। 3 নম্বর হচ্ছে যে ছাত্রছাত্রীদের কাছে এবং আন্দোলনকারীদের কাছে একটা আবেদন এই মুহূর্তে পাঠানো যে আপনারা যে দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন রাস্তায়, সেই আন্দোলনের কথা মাথায় রেখে গোটা সরকার পদত্যাগ করেছে, প্রশাসন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ। সুতরাং আপনাদেরকে আহ্বান করা হচ্ছে যে শান্ত হন এবং নেপালে প্রশাসন ব্যবস্থাকে যাতে খুব তাড়াতাড়ি শান্তিপূর্ণ প্রশাসন প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করবে। 4 নম্বর বিষয় হচ্ছে যে ভারতের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি যে নেপালের উদ্ভূত পরিস্থিতি এটা খুবই চিন্তার ব্যাপার, আশঙ্কার ব্যাপার। তার কারণ ইতিপূর্বে আমরা বাংলাদেশের অভিজ্ঞতা এবং তার আগে শ্রীলঙ্কার অভিজ্ঞতা দেখেছি এবং যেহেতু ভারত দক্ষিণ এশিয়ার প্রায় সমস্ত রাষ্ট্রের সঙ্গেই বর্ডার শেয়ার করে, বিশেষ করে নেপালের সঙ্গে তো একেবারে ক্লোজ প্রক্সিমিটি। নেপাল হচ্ছে একটা ল্যান্ডলকড স্টেট, আমরা সবাই জানি। তার যে ভৌগোলিক অবস্থান সেটা একেবারে ভারতের সাথে তার দ্বিপাক্ষিক সম্পর্কটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে 1950 সাল থেকে ভারত নেপাল যে চুক্তি ছিল সেই চুক্তির মধ্যে দিয়ে দুই দেশের মানুষের মধ্যে অবাধে যাতায়াত, পণ্য পরিবহন সমস্ত কিছু সেখানে অবাধে চলতো। চীনকে আটকাতে গেলে বা চীনের যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা যাতে সাকসেসফুল না হয় সেই জন্য ভারতের প্রশাসন, ভারত সরকারকে আরও বেশি সক্রিয় এবং সজাগ থাকতে হবে এবং নেপাল প্রশাসনের পাশে থেকে তাদের যতটা সম্ভব আমরা মেন্টাল মরাল সাপোর্ট দিয়ে, প্রয়োজনে কিছু মেটেরিয়াল সাপোর্টও যদি প্রয়োজন হয় সেই সাপোর্ট দিয়ে তাদের চাহিদা অনুযায়ী আমরা চাইব যে নেপালে যত দ্রুত সম্ভব শান্তি এবং নিরাপত্তার পরিবেশ ফিরে আসুক। যে খবর আপনাদের জানাছিলাম যে নেপালে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা, সেই টাকা রীতিমতো ছড়িয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই অশান্তি কিন্তু চলছে নেপালে, অর্থাৎ নেপালের ভবিষ্যৎ কি সেই নিয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। এর আগে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কাও একই পরিস্থিতি, দেখেছিলাম বাংলাদেশেও সেই ভয়াবহ ছবি কিন্তু এখন নেপালেও দেখা যাচ্ছে। ছাড় পেলেন না প্রাক্তন প্রধানমন্ত্রীও, শের বাহাদুর দেওয়াকেও মারধর, বাড়িতে ঢুকে চড়াও উন্মত্ত জনতার, ব্যাপক মার শ্রী আরজু রানা দেওয়াকেও। আরজু বর্তমানে নেপালের বিদেশ মন্ত্রী এবং তাকেও বেধড়ক মারধর করা হয়েছে। আন্দোলনকারীরা তাদের বেধড়ক মারধর করা হয়েছে। প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগের পরেও অশান্তি কিন্তু এখনো পর্যন্ত থামেনি। অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সোশ্যাল মিডিয়া বন্ধ করার পরে যেভাবে উন্মত্ত জনতা, গতকাল থেকে আমরা দেখেছি নেপালে যে অশান্তির ছবি আমাদের সামনে আসছিল সেই ছবি কিন্তু এখনো বহাল রয়েছে, সেই ছবি কিন্তু এখনো বহাল রয়েছে। বিক্ষোভ, লাঠিচার্জ, ইতিমধ্যেই আপনারা জানেন যে একাধিক অর্থাৎ শতাধিক মানুষ আহত হয়েছে, 21 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গণবিক্ষোভে ইতিমধ্যেই চেহারা নিয়েছে নেপালের যুব আন্দোলন। কাঠমান্ডু জুড়ে ক্ষোভের আগুন, সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বাসভবন অগ্নিসংযোগ, উন্মত্ত জনতার। পরিস্থিতি সামলাতে মুহুর্মুহু গুলি সেনার, বহু মৃত্যু, আহত শতাধিক। ছাত্র যুব বিদ্রোহে ফুঁসছেন নেপাল, প্রতিবাদ প্রশমিত করতে লাঠিচার্জ থেকে গুলি চালনা সবই হয়েছে। রাজপথে লুটিয়ে পড়েছে প্রতিবাদীরা, সেই ছবি আপনারা দেখেছেন। ইতিমধ্যে কমপক্ষে 21 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহতের সংখ্যা 4 শতাধিক।
জেএনজেড এর প্রবল বিক্ষোভে পিছু হটেছে নেপালের কেপি শর্মা ওলি সরকার। আপনারা জানেন প্রধানমন্ত্রী ওলি তিনি পদত্যাগ করেছেন, তুলে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা। স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চাপের মুখে পদত্যাগ করেছেন কৃষি মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীও। আর নেপালের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। এটা তো এইরকম যে এটা গণঅবস্থান হয়, এটা একদিনে তৈরি হয় না, ওটা আস্তে আস্তে করে তৈরি হয়, রাইট? আর আজকে যে আমরা শুনলাম, যখন আপনার সঙ্গে কথা বলছি, ওখানকার যে প্রধানমন্ত্রী আছেন ওলি, উনি রিজাইন করে দিলেন। তার মানে কি হলো, আজকে এখন গত রাত্রি ওদের ক্যাবিনেট মিটিং হয়েছিল, যেখানে 26টা যেটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ছিল, যেটা যার পুরো ব্যান করা হয়েছিল, ওটা সরিয়ে দেওয়া হয়েছিল। তার মানে আজকে পুরো সোশ্যাল মিডিয়া যত আছে যেটা নিয়ে এটা আন্দোলনটা হলো, এটা শেষ, কারণটা শেষ। কিন্তু কারণ শেষ হয়নি। এই যে মানুষের মধ্যে যেটা ক্ষোভ আছে, ইয়াং জেনারেশনের মধ্যে যেটা ক্ষোভ আছে, ওই ক্ষোভটা কি আছে? তিনটে জিনিস। একটা আনএমপ্লয়মেন্ট আছে, আর দ্বিতীয় কারাপশন আছে, আর তৃতীয় ন্যাপোকিট। তার মানে রাজার ছেলেই রাজা হবে বা মন্ত্রীর ছেলেই মন্ত্রী হবে, এটা নিয়ে যেটা আপনার ক্ষোভ ছিল, ওটা এখনো আছে। ওইটাই আপনি, তাই জন্য আজকে দ্বিতীয় দিন, গত রাত্রি এটা সরাবার পর হলো। নাও আজকে যে কথা আপনার সঙ্গে বলছি, এখন কন্ট্রোল যেটা ছিল আপনার প্রধানমন্ত্রী ওলির হাতে ছিল, ওটা এখন শিফট হয়ে ওখানে চলে গেছে ওদের প্রেসিডেন্টের কাছে, রামচন্দ্র পৌডাল। উনি মার্চ 2023-এ নেপালের রাষ্ট্রপতি ইলেক্ট হয়েছিলেন, আর ওনাকে রেসিগনেশন দেওয়া হয়েছে। অনেকগুলো অপশন এখন বেরোচ্ছে। ওই প্রেসিডেন্ট যিনি আছেন উনি আর নেপালি সেনা যেটা আছে, নেপালের যেটা আর্মি আছে, ওরা মানুষদেরকে বলেছে আপনারা একটু শান্তি বজায় রাখুন, আমরা চেষ্টা করছি কি করা যায়। এই যে সবার যতগুলো আমাদের চোখ আছে, ওইটা এখন রাষ্ট্রপতির উপরে আছে কি উনি কি ডিসিশন নিচ্ছেন। উনি একটা নেপালি কংগ্রেসের একটা সিজন পলিটিশিয়ান আছেন, 80 বছরের বয়স। উনি আগে প্রতিরক্ষা মানে উনি বিপক্ষে নেতাও ছিলেন, রাইট? তো উনি কি ডিসিশন নেবেন, ওর মধ্যে অনেকগুলো অপশন বেরিয়ে যাচ্ছে, যেটা আপনাকে আমি ধরে দিচ্ছি আজকে, বিকজ এটা কারেন্ট সিচুয়েশন আছে। নাম্বার 1, উনি এক্সপ্লোর করছেন কি কোনো একটা নতুন লিডারকে কি আমরা আবার প্রধানমন্ত্রী করতে পারবো। কেন যে একটা গ্যাপ তো থাকা উচিত নয়, এটাও সম্ভব হবে না। কেন যে আপনি যদি গতকালের পিকচারটা যদি দেখেন, ছবিটা দেখেন, তার মানে অপোজিশনে যে প্রচন্ড ছিল, ওর বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি নিজে দেখাচ্ছেন যে এই যে প্রেজেন্ট গভর্নমেন্ট ওর মিনিস্টারদের আগেস্টে কতগুলো ক্ষোভ আছেন, কতগুলো এমপি বাইরে পালিয়ে গেছে। তাহলে এই যে যদি উনি ভাবেন যে এই পার্লামেন্ট থেকে এই যে 3-4 জন লোকের মধ্যে, বিকজ 2008 থেকে আজ পর্যন্ত এটা 14th গভর্নমেন্ট ইন রানিং, 14 খানার লোক 17 বছরের মধ্যে 14 বার ওখানে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আর শুধু 3 জন লোক কি প্রধানমন্ত্রী হয়েছে। শুধু 3 জনের লোকের মধ্যে এটা ঘোরাফেরা করছে কমিউনিস্ট পার্টির মধ্যে, রাইট, এন্ড নেপালি কংগ্রেসের মধ্যে। তো ওখান থেকে কোনো একটা তোলা এটা খুবই কঠিন কাজ, মানুষ ওটা বুঝবে না, মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না। আমার মনে হয় প্রেসিডেন্টও সেম ফেট হবে, ওনাকে ছেড়ে পালিয়ে যেতে হবে, একটা টোটাল কেওস। তার মানে নেপালি যে আর্মি আছে ওটা আসবে, দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এই যে যারা অভ্যুত্থানের পিছনে কারা আছে, ওটা তো এখন আইডেন্টিফাই করা দিন, আস্তে আস্তে এটা মেটিকুলাসলি প্ল্যান্ড হয়। তো ওরা একটা ডিমান্ড করছে একটা ফ্রেশ ইলেকশন করাতে। তাহলে ফ্রেশ ইলেকশন করাবেন, তাহলে ওর জন্য টাইম লাগবে 3 মাস। এই 3 মাসের জন্য উনি কি করবেন, দ্যাট ইজ সেকেন্ড। থার্ড, এই মার্চ এপ্রিল মাসে এই যে কিং জ্ঞানেন্দ্র ছিলেন, উনি ফেরত গিয়েছিলেন নেপালে, আর এখন একটা আওয়াজ, একটা কণ্ঠস্বরে, মানুষের কণ্ঠস্বরে একটা আওয়াজ তুলেছিল যে আমরা এখন এই ডেমোক্রেসি নয়, আমরা মনার্কিয়াল ডেমোক্রেসি চাই, যার মধ্যে প্রেসিডেন্টের জায়গা ওরা বসাতে চান একটা রাজাকে, ওই রাজা জ্ঞানেন্দ্রকে। বলছে উনি ঠিক ছিলেন, উনি একটা চেক এন্ড ব্যালেন্স দিয়েছিলেন, তাহলে ওর জন্য তো একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হবে, কারা করবে। তো এই যে সিচুয়েশন আমি আপনাকে 3টে শুধু জানালাম, এটা খুব কঠিন টাইমে নেপাল যাচ্ছে, কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়ে গেছে, রাইট? ওটা কি করে সামলানো যেতে পারে এটা আমি এখন বলতে পারছি না, কি রকমের ওদের ট্রেজেক্টরি নেবে এটা খুব গভীর ব্যাপার। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, আমরা যেটা আছি ইন্ডিয়াতে, আমরা ওটা সিচুয়েশন ক্লোজলি ওয়াচ করছি। কেন যে আমাদের ওদের সঙ্গে রুটি বেটি সম্বন্ধ আছে, তার মানে ওদের মেয়েগুলো, রাজা পরিবারের অনেকগুলো মেয়ে আমাদের কাছে বিয়ে করা আছে, রাজা করণ সিং আছেন, সিন্ধিয়া পরিবারের অনেকগুলো, ওদের মানে রিলেশনশিপ অনেক গভীর আছে, খুব ভালো সুন্দর পরিস্থিতি আছে। এখন ওখানে যদি কোনো প্রবলেম হয়, তাহলে ওর মানুষগুলো কোথায় যাবে? ওরা তো চায়না দিকে যাবে না,
ওরা তো আমাদের দিকেই পালাবে, দেখো 3 তরফ থেকে তো আমরা আছি। তাহলে ওদের রিফিউজি প্রবলেম আমাদেরকে এখন দেখতে হবে, আমাদের রিসোর্সেস কম, আর তারপর মানে আবার একটা প্রবলেম আমাদের কাছে। তাই জন্য আমাদেরকে বর্ডার ভিজিলেন্স আর একটা কামনেস মানুষদেরকে বলতে হবে কি তোমরা বাবা একটু শান্ত করে থাকো। মনে রাখবেন বিহার যেটা ম্যাক্সিমাম আপনার বর্ডার আছে নেপালের সঙ্গে, ওখানে ইলেকশন আছে কিছু মাস পরে। তো একটা গভীর পরিস্থিতি আমাদের জন্যও তৈরি হচ্ছে। আর তারপর এই যে ওয়ার্ল্ড যেটা একটা এখন বলা হতো যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, এরকম কোনো জিনিস নেই মাল্টিপোলার ওয়ার্ল্ড। এখানে আজকে আপনি চায়নার সঙ্গে থাকুন, নাহলে আমেরিকার সঙ্গে থাকুন। এই যে 26খানা যেটা আপনার এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম যা ব্যান করা হলো, ওর মধ্যে তো টিকটক নেই। টিকটকটা চাইনিজ কোম্পানি আছে। আর এই 26-এর মধ্যে 17খানা যেটা ছিল ওইটা ছিল আপনার আমেরিকান। তার মানে কি হলো, এটা আমেরিকা আর চায়নার মধ্যে একটা পক্ষ বা প্রক্সি ওয়ার চলছে না তো নেপালে। বিকজ নেপালে যেটা কমিউনিস্ট পার্টি যেটা রুল করছিল 2008-এর পর ম্যাক্সিমাম টাইম এদের লোকই ছিল, ওরা কিন্তু পুরোপুরি চায়নার সঙ্গে ছিল। আর আমাদের সঙ্গে নেপালে এই ওলি সাহেব আমাদের সঙ্গে উনি গদ্দারি করেছেন। আপনার মনে থাকবা উচিত, আমি আপনার মাধ্যমে আমি লোককে জানিয়ে দিতে চাই কি 2020-এ যখন আমাদের লোক গলওয়ানের যুদ্ধ করছিল চায়নার সঙ্গে, এনি আমাদের সঙ্গে একটা ওদের ওয়েস্টার্ন বর্ডারে একটা কালাপানি একটা জায়গা আছে, কালী নদী যেটা জায়গা আছে, ওটা নিয়ে উনি আমাদের সঙ্গে একটা প্রবলেম ক্রিয়েট করেছিলেন। আর বারবার আমাদেরকে খোঁচা দিয়েছিলেন। কেন যে জানেন কেন? আমাদের আর্মিতে এই গুর্খা যেটা নেপালিস গুর্খা আছে, ওদের জন্য একটা রেজিমেন্ট আছে, আমরা বলি গুর্খা রেজিমেন্ট, রাইট? তারপর ইনি চায়নার সঙ্গে গিয়ে জয়েন্ট, এটা কোনোদিন হয়নি, জয়েন্ট এক্সারসাইজ মিলিটারি টু মিলিটারি উনি মোরা করেছেন। উনি একটা অ্যান্টি ইন্ডিয়া সিচুয়েশন নিয়েছিলেন, যেটা আমাদের জন্য ভালো ছিল না। তাই আজকে নেপালে ভেতরে কি হচ্ছে ওটা আমাদের কথা বলার নেই, কিন্তু যে মানুষগুলো আমাদের কাছে আসবে, এই যে ফরেন এলিমেন্ট যার মধ্যে একদিকে আমেরিকা আছে, একদিকে চায়না আছে, ইভেন জাপান বরং ওখানে 2% থেকে বেশি লোক বুদ্ধিস্ট আছে। আপনি যদি গিয়ে দেখেন তাহলে, রাইট? এই জাপান বলেছিল যে আপনি 3 সেপ্টেম্বরে যেটা চায়না বসে বিজিং এ যেটা মিলিটারি প্যারেড হচ্ছে ওখানে যেও না। কেন যে চায়না ওটা সেলিব্রেট করতে চেয়েছিল, 80 বছর হয়েছে চায়নার বিজয় হয়েছিল, ওরা বলছিল, ক্লেম করেছে জাপানের উপরে। জাপান বলেছিল আপনি যাবেন না। আমাদের প্রধানমন্ত্রী গেছিলেন এসইউ সামিটে 31 আগস্ট 1 সেপ্টেম্বর, ওলি সাহেব তো ওখানেই ছিলেন। আরো ওলি ওখানে সি জিনপিং কে বলেছেন যে আপনি আর ইন্ডিয়ার মধ্যে যে লিপু লেক করে একটা যে পাস আছে, যেখান থেকে মানসরোবর নিয়ে আমাদের তিব্বত সঙ্গে যেটা আমাদের কি ব্যাপার হবে, ওটা নিয়েও কমপ্লেন করলেন উনি, রাইট? তো জি জিনপিং নে বলে এটা আমি আর করবো না, তোমার দিল্লিতে কথা আছে। তার মানে কি হলো, চায়না বুঝতে পেরেছে যদি ওরা ওলির সঙ্গে বেশিক্ষণ থাকেন তাহলে ওদের ওই হাল হবে যেটা অন্য একটা সুপার পাওয়ারকে হয়। এইটা আপনি যদি পুরো চক্রটা দেখেন তাহলে একটাই জিনিস দেখা যাচ্ছে, 2022-এ শ্রীলঙ্কা ইকোনমিক ক্রাইসিস, কারাপশন, নেপোটিজম। ওখানে রাজপক্ষে যারা এলটিডি শেষ করলো, ওদের পরিবারের লোকে ওদের বাড়িতে কিরকম লোক ঢুকেছে এটা আপনিও দেখলেন। 2023 আপনি পাকিস্তানে দেখুন লাহোরে কি হলো, ওখানে লাহোরে ওদের কোর কমান্ডার বাড়িতে ঢুকে ওরা মারলো, বিকজ ওখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ইকোনমিক ক্রাইসিস, সেম চায়না ঢুকেছে। আর 2024 5 আগস্ট এখানে সেম জিনিস, রাইট? কারাপশনের কথা নিয়ে, কোটা রিজার্ভেশন নিয়ে, চাকরি নেই, এটা নিয়ে একটা টুল কিট, একটা ডিপ স্টেট, আপনার ওখানে ইলেক্টেড একটা প্রাইম মিনিস্টারকে সরালো। আর এবার আপনি দেখুন নেপাল। তাই আমাদের চারদিকে যদি এই 22 থেকে আমরা 25 পর্যন্ত যদি আমরা দেখি, প্রত্যেকটা বছর এক একটা গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে। আর ওর মধ্যে কি আছে জানেন? ওর মধ্যে আছে কারাপশন, পিপুলের যাদের মানুষগুলো যারা আছে ওরা সব বলছে কারাপশন, ইকোনমিক প্রবলেম, তার মানে আনএমপ্লয়মেন্ট, আর লাস্টের দিকে ওরা বলছে যে এদের ছেলেগুলোই একটা পলিটিশিয়ান হচ্ছে, এটা ওরা মানতে চাইছে। নেপালের ভয়াবহ পরিস্থিতির আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। আর এই মুহূর্তে যে বড় খবর আপনাদের জানাবো যে নেপালের দায়িত্ব নেবে কি সেনা, অর্থাৎ নেপালে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেনার হাতে কি দায়িত্ব আসবে, এমনটাই কিন্তু প্রশ্ন। সেনা সরকার কি সময়ের অপেক্ষা? নেপাল সেনার তরফে বিবৃতি জারি, দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি সেনার, দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ, সরকারি সম্পত্তি রক্ষা করার আর্জি। অর্থাৎ নেপালে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের দায়িত্ব হাতে নেবে সেনা, সেই প্রশ্ন উঠছে। সেনা সরকার কি সময়ের অপেক্ষা? নেপাল সেনার তরফে বিবৃতি জারি, দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি সেনার,
দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ, সরকারি সম্পত্তি রক্ষা করার আর্জি জানিয়েছে সেনার তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ যে ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে, প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দায়িত্ব কি সেনার হাতে আসবে এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ সেনা সরকার কি সময়ের অপেক্ষা, সেই প্রশ্ন কিন্তু উঠছে। নেপাল সেনার তরফে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে, দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি জারি করেছে সেনা। দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ, সরকারি সম্পত্তি রক্ষার আর্জি জানানো হয়েছে সেনার তরফ থেকে। যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকাল থেকে, যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি দেশ ত্যাগ করেছেন। একে একে 10 জন মন্ত্রী তারা পদত্যাগ করেছে। মন্ত্রীদের, অর্থমন্ত্রীকে যেভাবে অর্থমন্ত্রীর উপর যেভাবে হামলা চালানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী তার উপর যেভাবে হামলা চালানো হয়েছে, বিদেশ মন্ত্রী তার উপর যেভাবে হামলা চালানো হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অশান্তির জের, নেপালের যে অশান্তির জের, সেই অশান্তি কিন্তু এইবার প্রশ্ন উঠছে যে দেশের দায়িত্ব কি তাহলে সেনার হাতে যাবে? সেনা সরকার কি সময়ের অপেক্ষা, সেই প্রশ্ন উঠছে। নেপাল সেনার তরফে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে। নেপাল সেনার তরফে বিবৃতি জারি করা হয়েছে, দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা করার আর্জি জানানো হয়েছে সেনার তরফ থেকে। অর্থাৎ যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, সেই ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু দেশের দায়িত্ব হাতে নেবে সেনা, এমনটাই প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ, তারপরেই সেনার নিয়ন্ত্রণে কি নেপাল সরকার, এমনটাই কিন্তু জানানো হচ্ছে, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। ছাত্র যুব বিদ্রোহ ইতিমধ্যেই ফুঁসছে নেপাল, প্রতিবাদ প্রশমিত করতে লাঠিচার্জ, ইতিমধ্যেই 21 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আহত শতাধিক, সেই ছবি সকাল থেকেই আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনাদের জানাবো যে ভারত নেপাল সীমান্তে পাঠানো হচ্ছে বাড়তি পুলিশ ফোর্স। ভারত নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সীমান্তবর্তী সমস্ত থানাকে করা হলো ইতিমধ্যেই সতর্ক। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছেন যে নজর রাখা হচ্ছে, ভারত নেপাল সীমান্তে নজর রাখা হচ্ছে। এবং এবার যে খবর আসছে, ভারত নেপাল সীমান্তে পাঠানো হচ্ছে বাড়তি পুলিশ ফোর্স। ভারত নেপাল সীমান্তের দার্জিলিং জেলা সীমান্তবর্তী সমস্ত থানাকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। ভারত নেপাল সীমান্তে দার্জিলিং জেলার সীমান্তবর্তী এলাকায় টহলরত এসএসবির সাথে পুলিশের জরুরি বৈঠক। যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি, ইতিমধ্যেই জরুরি বৈঠক এসএসবির সাথে পুলিশের। ভারত নেপাল সীমান্তে দায়িত্বে থাকা এসএসবির সাথে জরুরি বৈঠক পুলিশের। বৈঠকে বসলেন নর্থ বেঙ্গল আইজি রাজেশ যাদব। মূলত সীমান্তবর্তী অঞ্চলের পরিস্থিতি কি, এই নিয়েই উচ্চ পর্যায়ে মিটিং এই মুহূর্তে, সেই খবর আপনাদের জানাচ্ছি। নেপালে যে অশান্তি, সেই অশান্তির জের ইতিমধ্যেই ভারত নেপাল সীমান্তে পাঠানো হচ্ছে বাড়তি পুলিশ ফোর্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছেন যে ভারত নেপাল সীমান্তে কেউ অশান্তিতে জড়াবেন না, শান্তি বজায় রাখুন। নেপাল সীমান্তে শান্তি বজায় রাখুন, কেউ কোনো অশান্তিতে জড়াবেন না, বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো কোনো বার্তা আসেনি কেন্দ্রের থেকে, সব পরিস্থিতির উপর নজর রয়েছে। উত্তরবঙ্গ সফরের আগে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন শোনাবো। Nepal is not my country, it's a foreign country, so I cannot comment about the foreign countries. It's the government of India, they can utter something, I am not. But they are the neighboring country. We love Nepal, we love Sri Lanka, we love Bangladesh, we love all the bordering state and Bhutan bordering country. But now the situation, if government of India tell us anything, then only we can utter some words. Otherwise it is government of India to take care. Amar request থাকবে শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি, সুতরাং তারা তাদেরটা ঠিক করুক। আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়, কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক।
প্রাইম টাইম আজ এ পর্যন্তই। বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইভ।